आने वाला 1 साल के अंदर 1000 नया बास जो एनवायरमेंट फ्रेंडली भी होगा और मॉडर्न जो फैसिलिटीज होता है ये सब हम लोग करेगा। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। মেঘে ঢাকা তারা, প্রয়াত চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের কিংবদন্তি একটা সিনেমা, সুপ্রিয়া দেবী অভিনীত, এবং শক্তিপদ, প্রয়াত সাহিত্যিক শক্তিপদ রাজগুরুর লেখা। আর চোখের বালি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কিন্তু এখানে ওই যে নামগুলো, আজকের এপিসোডে সেই নামগুলোর বা সেই ঘটনাগুলোর সঙ্গে কিন্তু এর কোনো মিল নেই আজকের এপিসোডের। কিন্তু মনে হলো যে দুটো ঘটনা বা দুটো নাম এখনকার দুটো ঘটনার সাথে তাৎপর্যের দিক থেকে যেন মিল খেয়ে যাচ্ছে। সেটা কি, এবং সেইটা আর বেশি বোধহয় বাড়তে দেওয়াও ঠিক নয়। সেই বিষয়টা আপনাদের সামনে তুলে আনছি। বিষয় হচ্ছে, খেয়াল করে দেখুন, 4 তারিখে ভোটের রেজাল্টের পর কে জিতলো? বিজেপি জিতলো, 208টি আসন নিয়ে জিতলো। 80 মতো আসন পেল তৃণমূল কংগ্রেস, পরাজিত হল, পালা বদল হলো, একটি অন্ধকার জমানার অবসান ঘটল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা ভেবেছিলেন তারা সর্বশক্তিমান, তারা কোনোদিন হারতে পারেন না, এবং ওই ব্যানার্জির এনার্জি নিয়ে যারা ঘোরাফেরা করতেন, পরবর্তীকালে সেই হারের পরবর্তীকালের বিভিন্ন নিদর্শন থেকে, মানে বিভিন্ন পার্টি অফিস খোলা, বিভিন্ন জায়গায় পড়ে থাকা জিনিসপত্র, নিদর্শন, সেই নিদর্শনগুলো থেকে কি জানা যাচ্ছে যে ওই এনার্জি নিয়ে, ব্যানার্জির এনার্জি নিয়ে, ডিজে ব্যানার্জির এনার্জি নিয়ে যে সমস্ত সাঙ্গপাঙ্গরা চলতেন, তারাও ভাবেননি যে হেরে যেতে হবে। নিদর্শনগুলো তার প্রমাণ। তাদের অ্যারেঞ্জমেন্ট এতটাই ছিল, সেই অ্যারেঞ্জমেন্টটা প্রমাণ দিচ্ছে পরোক্ষে যে তারা ভাবেনি যে তারা হেরে যেতে পারে, বরং তারা ভেবেছিল 4 তারিখ, 4 মে, 4 তারিখের পরে কত রকম ভাবে রাষ্ট্রবাদী মানুষদের ওপর অত্যাচার করা যায়। এখানে আর কোনো রাগ ঠাক নেই। ভুক্তভোগী মানুষ এটা দেখছে, যেটাকে আমি অনেক জায়গায় বারবার বলছি, সেটা কি, হয়তো পৃথিবীর বৃহত্তম জেনোসাইড বা গণহত্যা সাক্ষী থাকতাম আমরাও হয়তো থাকতাম না। যেটা মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ গতকাল বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, যে আমরা বেঁচে থাকতাম কিনা তারও ঠিক নেই। এই যেখানে পরিস্থিতিটা ছিল, তারা হেরে যাওয়ার পর, এই সরকার গঠন হওয়ার পর, কি সরকার গঠন হলো? ডবল ইঞ্জিন সরকার, যেটাকে বলা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য একই দলের, একই নীতিতে পরিচালিত দুটি সরকার। সেই সরকারের যে কাণ্ডারি, যাকে বহু বছর আগে থেকে আমি বলেছিলাম মুক্তি সূর্য, তা সেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি করছেন? তিনি যে কাজকর্মগুলো একের পর এক করে চলেছেন, 80 বছরে, ভুল বলছি না, একটু আপনারাও ভেবে দেখুন, 80 বছর ধরে এই রাজ্যে যে দলগুলো ক্ষমতায় ছিল, প্রথমে কংগ্রেস, তারপর মাঝখানে যুক্তফ্রন্ট, তারপর আবার কংগ্রেস, তারপর আবার লেফট ফ্রন্ট, তারপর তৃণমূল কংগ্রেস, এই তো মোটামুটি। তা এই 80 বছরে এই কাজগুলো এখনো পর্যন্ত কোন সরকার কোনোদিন করেনি। নজিরবিহীন পদক্ষেপগুলোর মধ্যে একটা, সেটা কি, 80টা বছর ধরে আমাদের সীমান্ত
উন্মুক্ত করে রেখে দেওয়া হয়েছিল, সেটা মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেই ঘোষণা করেছেন। নারী সুরক্ষার ক্ষেত্রে একাধিক পদক্ষেপ অলরেডি গঠন করা হয়েছে। বাজেট, নজিরবিহীন একটি বাজেট, যে বাজেট ঐতিহাসিক বাজেট এই কারণে, আমি নিজে অর্থনীতিবিদ না হয়েও বলে দেওয়া যায় অনেক সমালোচক অর্থনীতিবিদ অনেক চিন্তা করেও ওই বাজেটের খুঁত ধরতে পারেনি। এরকম একটা নজিরবিহীন বাজেট। পাশাপাশি শিল্পের জোয়ার, এক সপ্তাহের মধ্যে লাক্সকোজি, শ্যাম স্টিল এবং আমুল হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ ওই করে দিলাম, বলে দিলাম, হয়ে যাবে, এটা না, বাস্তবে পরিণত হচ্ছে, শিলান্যাস হয়ে। এরই সাথে আজ যেমন দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এমনি তো জানেন সবাই আমরা যে পেট্রোল ডিজেলের যে মূল্যবৃদ্ধি ভয়ানক হয়ে দাঁড়াচ্ছে, তাতে বিকল্প শক্তির উৎসে নজির সৃষ্টি করেছে ভারতবর্ষ প্রধানমন্ত্রী মোদির হাত ধরে। সেটা হচ্ছে হাইড্রোজেন চালিত ট্রেন। এটা নিয়ে একটা এপিসোডে বিস্তারিত জানিয়েছি, দেখিয়েছি সেটা। তা সেই হাইড্রোজেন চালিত ট্রেন যেমন ওদিকে উদ্বোধন হচ্ছে, তেমনি এখানে একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন শুধু দর্শকবৃন্দ, প্রত্যেকের নিজের নিজের এলাকায়, গ্রামে গঞ্জে, ছোট শহরে, মফস্বলে যা হয়, আগে কত সরকারি বাস চলতো, সাধারণ বাস চলতো। গত 15 বছরে সেই সমস্ত জায়গাগুলোতে বাস নামক জিনিসটাই আর কেউ চোখে দেখে না। আজকে যদি দেখা যায় 15-16 বছরের কোনো বা 16-17-18 বছরের কোনো বাচ্চা বা ছেলে মেয়ে, তারা তাদের এলাকাতে কোন রুটের বাস চলে বলতে পারবে না, তার কারণ বাস নামক জিনিসটাই উঠে গেছে সেখান থেকে। তার বদলে টোটো, অটো, শর্ট রুট কভার করে যেগুলো, সেই ধরনের যানবাহন উঠেছে। একটু দূরত্বে যেতে গেলে পাল্টে 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 মানুষকে যেতে হয়। আর রাস্তার অবস্থা, লুট তরাজ করে তার যা অবস্থা, সে তো কহতব্য নয়। লুটের চূড়ান্ত নিদর্শন গ্রাম বাংলার রাস্তাগুলোর দিকে তাকালেই বোঝা যায় কি পরিমাণ লুট করেছে। একটা এপিসোডে ভোটের আগে বলেছিলাম না যে চুরি চামারি লুটের নিদর্শন আছে, যাকে বলতো গাছ বাঁচিয়ে ফল খাওয়া, আর এরা গাছের শিকড় শুদ্ধ তুলে খেয়ে ফেলে দিয়েছে। তা যাই হোক, এই ধরনের শর্ট রুট ট্রান্সপোর্ট যেগুলো, সেগুলো মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটায়, অস্বীকার করছি না। সেখানে কিছু মানুষ কর্মসংস্থানে আছেন, তাও অস্বীকার করছি না। কিন্তু লং রুট ট্রান্সপোর্ট, সেটা বস্তুত উঠে গেছে। আর আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ঠিক আমি যেহেতু ওখানে অনেকদিন ছিলাম উত্তরপ্রদেশে, সেহেতু জানি যে অরেঞ্জ বাস, আজকে সরকারি বাস পরিষেবা উদ্বোধন করলেন। অরেঞ্জ বাস পশ্চিমবঙ্গে চালু হল। এই অরেঞ্জ বাস ওই গ্যাসের মাধ্যমে বা সিএনজির মাধ্যমে চলবে 43টা, আর 7খানা তিনি উদ্বোধন করেছেন ইলেকট্রিক চালিত, ইলেকট্রিক শক্তি চালিত, বা মানে ওটা ব্যাটারি প্রযুক্তির মাধ্যমে। আর 400টা বাসের টেন্ডারের কথা আজকে ঘোষণা করেছেন। এবার এই অনুষ্ঠানটাও কিন্তু পাশাপাশি হলো আজকে। আর এর সঙ্গে মহিলাদের বাসে উঠলে টিকিট লাগবে না, অন্নপূর্ণা ভান্ডার প্রত্যেকের অ্যাকাউন্টে ঢোকা। মনে রাখতে হবে 9 সপ্তাহ সময় হয়েছে মাত্র সরকারটা এসেছে, এবং সেই সরকারটা এই এত এত কাজগুলো কিন্তু কমপ্লিট করেছে। তার সাথে যেগুলো প্রয়োগ করেছে সেটা হচ্ছে বিএনএস, যে আইনটাই উঠিয়ে দিয়েছিল, এখানে চালু করতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে আয়ুষ্মান ভারত চালু হয়েছে, তার ফর্ম ভেরিফিকেশন
ফিল আপ এইগুলো চলছে। আর ভেবে দেখুন, সমস্ত রকম ক্ষেত্রে যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন, যেখানে হাত দিচ্ছি সেখানটাতেই গন্ডগোল। এই যদি সামগ্রিক পরিস্থিতি হয়, তার মধ্যে থেকে রাজ্যটা এই উন্নয়ন যজ্ঞে মেতে রয়েছে। আর পাশাপাশি আমরা কি দেখে চলেছি? তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো টুকরো, এমনিতেই ভারতবর্ষের মধ্যে যেটাকে আমরা টুকরে 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 গ্যাং বলি, ওদিকে অখিলেশ, ওদিকে উদ্ভব, ওদিকে তেজস্বী, এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, ওদিকে লেফটের যা কিছু আছে টুকরে টুকরে গ্যাং, ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটাই উঠে গেল প্রায় ভোটের রেজাল্ট বেরোনোর এক সপ্তাহের মধ্যে, যেটা আমি বলেও ছিলাম যে দলটাই থাকবে না, আমাদের চ্যানেলেই বলেছিলাম ভোটের আগে দলটাই থাকবে না। এবার সারা দিন রাত বিভিন্ন রকম মিডিয়া মেতে আছে কিসে? ওই কোথায় কে তার দল থেকে ওই দিকে গেল, কে একটা বিবৃতি দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কে একটা বিবৃতি দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তারা কি করলেন? আরে অস্তিত্বহীন একটা দল, যার কোনো নীতি নেই, আদর্শ নেই, কিচ্ছু নেই, লুটটাই ছিল তার আদর্শ, সেটা উঠে গেল না থাকলো না কি করলো, সেটার থেকে তো বেশি ইম্পর্টেন্ট এই জিনিসগুলোতে মন দেওয়া। শিক্ষার ক্ষেত্রে এখন অনেক কিছু কাজ আগামী দিন আমরা দেখতে পাবো, সংস্কার দেখতে পাবো বিভিন্ন রকমের প্রকল্পের ক্ষেত্রে, কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন রকম প্রয়োগগুলো আমাদের সমাজে আমরা দেখতে পাবো একের পর এক। কিন্তু না, কোথায় ঋতব্রত তৃণমূল তৈরি হলো, কোথায় কালীঘাট তৃণমূল তৈরি হলো, আচ্ছা এগুলো কোনো সরকারি নাম হতে পারে কোনো দলের? ওদিকে এনসিপিআই তৈরি হলো, সারাক্ষণ কিন্তু বিভিন্ন রকম মিডিয়া সেই নিয়ে মেতে রয়েছে। এটাকেই আমি বলতে চাইছি, তারা জ্যোতিষ্ক সপ্রভ নক্ষত্র, সেটা কিন্তু মেঘের দ্বারা ঢাকা পড়ে যায়। তেমনি সূর্যের আলো যত প্রখরই হোক না কেন, অল্প ছোট্ট এক টুকরো মেঘ যখন ওই সূর্যের ওপরে এসে যায় অনেক নিচে দিয়ে আমাদের এই পৃথিবীর অ্যাটমসফিয়ারের মধ্যে, তখন কিন্তু ওই সূর্যের আলো ঢাকা পড়ে যায়। আর এটাকেই আমি বলতে চাইছি, মেঘে ঢাকা তারা, এটা আর বেশি দিন চলতে দেওয়া যাবে না। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘোষণা করেছেন ককরোচ আরশোলাদের সাথে তিনি যোগ দেবেন, ওই আরশোলা আর এই রাজ্যে ঢুকতে দেওয়া যাবে না। এইটা প্রশাসনকে, দল হিসেবে বিজেপিকে, সমস্ত কর্মীবৃন্দকে এটা পরিষ্কার বুঝে নিতে হবে। এনাফ, এইভাবে কিন্তু হতে দেওয়া যায় না। আর পাশাপাশি চোখের বালি কোনটা বললাম, আবার একজন চোখে আমাদের বালি পড়লে খচখচ করে, তার চোখ ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি। কিন্তু ডিজে ব্যানার্জির এত মামলা তাকে ঘিরে ধরেছে, আর তিনি নিজেও বুঝতে পারছেন কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। আর আজকে যে ঘোষণায় ককরোচ পার্টি নিয়ে ওই মঞ্চ থেকে করে ফেলেছে, সেটাকে আমি বলছি ঐতিহাসিক ভুল তাদের তরফ থেকে, এক্সপোজ করে দিল। আর এদের আর এক্সপোজ করবার আছে কি? এরা এক্সপোজড মানুষের কাছে, এবং সেই মানুষের কাছে এক্সপোজড বলেই জনতা তাদেরকে সরিয়ে দিয়েছে। এদের আর নতুন করে এক্সপোজ করবার কিছু নেই। কিন্তু ওই ডিজে ব্যানার্জি আজ আবার হাইকোর্টে গেছিল, ফুরুত করে যদি একটু পালিয়ে যাওয়া যায় চোখের চিকিৎসার জন্য। হাইকোর্ট সেই রায় দিয়ে সেটাকে নাকচ করে দিয়ে বলেছে, যাও এসএসকেএমে যাও, টিম গঠন করো। হাইকোর্ট একটা ডাক্তারের টিম গঠন করে তার রিপোর্ট নেবে, সেটা দেখে তারপর চিকিৎসা তো এখানেও হয়। কাজেই হাঁসফাঁস অবস্থা, কোন ফাঁক ফকর দিয়ে পালিয়ে যাওয়া যায়। ওদিকে এসআর সুমিত রায়, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, নাকি যাচ্ছে জানি না। আর চতুর্দিকে যা যা কিছু উঠে আসছে এবং আগামীতেও যা যা আসতে চলেছে, তাতে করে যে স্বাভাবিক সমাজে ঘুরে বেড়ানো যাবে না, সেটা ডিজে ব্যানার্জি এবং তার টিম বুঝে গেছে।
তা এটা চোখের বালি না? চোখ নিয়েই তো সমস্যা। ওদিকে গলা, সেটা নিয়েও সমস্যা। গলা তো সিআইডি স্যাম্পেল নিয়ে নিয়েছে ডিজে বলবার জন্যে, ডিজে বাজানোর জন্যে। তাহলে অবশিষ্ট পড়ে থাকছে কি? একদিকে চোখের বালি, একদিকে মেঘে ঢাকা তারা। দুটোই কিন্তু নজর রাখতে হবে, দুটোই চিন্তার। অতিরিক্ত আত্মবিশ্বাস বলে ফু করে উড়িয়ে দিলে হবে না। কারণ সরকারের সমস্ত রকম কর্মকাণ্ড, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমস্ত রকম প্রচেষ্টা এইভাবে তো মেঘে ঢাকা পড়ে থাকলে হবে না। যদিও টুকরো মেঘ দিয়ে সূর্যকে চিরদিন ঢেকে রাখা যায় না। শুধু দর্শকবৃন্দ, এপিসোডগুলো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। রাষ্ট্রবাদকে সমর্থন করুন এবং সভ্য সুন্দর সমাজ গঠনের জন্য আসুন আমরা একজোটে কাজ করি। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনারা নোটিফিকেশন অন রাখতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। বন্দে মাতারাম। নমস্কার।